ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ছাত্রছাত্রীরা, আমাদের ক্লাস 11-এর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা হচ্ছিল। আগের দিন আমরা যে জায়গায় শেষ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে শুরু করব। তো আজকে আমাদের প্রথমেই যেটা শিখতে হবে যে কোনো একটা ধাতব তার বা কোনো মেটালিক ওয়্যার, তাহলে সেটার ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা সেই তারের উপরে একটা বল প্রয়োগ করে, তার মানে একটা পীড়ন দিয়ে আমরা তার যদি একটা বিকৃতি ঘটানোর চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে যখনই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় বা যখনই কোনো বস্তুর উপর একটা পীড়নের সৃষ্টি করা হয়, তখনই বলছে যে সেই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তার বিকৃতির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে একটা বাধা বলের সৃষ্টি হয় বা উদ্ভব হয়। এটা বস্তুর অভ্যন্তরীণ বা বস্তুর নিজস্ব ধর্মের জন্য এটা কিন্তু ঘটে থাকে। তার মানে আমরা দেখতে পাবো যে যখনই তুমি একটা বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটার আকার, আকৃতি বা আয়তন বা তার হয়তো দেখা যাচ্ছে যে দুটো অংশের মধ্যে যখনই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে, মানে এক কথায় তার যখনই বিকৃতি ঘটানোর চেষ্টা করবে, তখন স্থিতিস্থাপকতা ধর্মের জন্য একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সেই বাহ্যিক বলটাকে প্রতিহত করার চেষ্টা করবে, রাইট? তো এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আজকে যেটা আলোচনা করবো সেটা হলো কোনো একটা মেটালিক ওয়্যার হতে পারে বা কোনো একটা হয়তো রাবার। সেই রাবারের ক্ষেত্রে যখনই আমরা তার দৈর্ঘ্য বাড়াবো বা তার একটা অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানোর চেষ্টা করব, তখন আমরা দেখব যে সেক্ষেত্রে বাহ্যিক বল যখনই তুমি প্রয়োগ করবে, তখনই সেখানে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সেই বলটাকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে তোমাকে সেই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে যখনই তুমি বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটার একটা বিকৃতি ঘটানোর চেষ্টা করবে, তখন সেই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে তোমাকে একটা কার্য করতে হবে, যে কার্যটা বস্তুর মধ্যে বা ওই তার বা ওই রাবারের মধ্যে একটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে থাকবে। এবার তুমি প্রযুক্ত বল অপসারণ করে নাও, তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুটা যখন পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে যাবে, তখন সেই যে সঞ্চিত স্থিতিশক্তি সেটা রূপান্তরিত হয়ে যায় তখন তাপ শক্তিতে। যে কারণে আমরা কোনো বস্তুকে যখনই এইভাবে সংকোচন প্রসারণ বা এই পীড়নের যখনই একটা হ্রাস বৃদ্ধি ঘটাবো, তখন দেখা যায় যে সেই বস্তুর টেম্পারেচার কিন্তু ক্রমশ বাড়তে থাকে, রাইট? তো আজকে আমরা শিখবো সেই অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যখনই আমরা বল প্রয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বাহ্যিক বলের দ্বারা কতটা কৃতকার্য হচ্ছে, যে কার্যটা হচ্ছে সেটাই এই তার বা এই দণ্ডের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। আমরা শিখবো আজকে সেই সঞ্চিত স্থিতিশক্তি, এবং সেখান থেকে আমাদের বের করতে হবে যে এই শক্তি ঘনত্ব বা যাকে বলি এনার্জি ডেন্সিটি, যেটা আমাদের এক্সামের জন্য অর্থাৎ ক্লাস 11-এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রমাণ করতে দেয়। এটা দুটো মেথডে করা যায়। একটা আমাদের ক্যালকুলাস দিয়ে করাটা খুবই সহজ, কিন্তু ছাত্রছাত্রীরা তোমরা এখন ক্যালকুলাসের কিছুই বোঝোনি, সুতরাং তোমাদের ক্ষেত্রে জটিল লাগবে, কিন্তু খুবই সহজ, 3 লাইনে প্রমাণ করা যায়। আমরা যেটা করব সেটা হলো সাধারণ মেথডেই শেখো। এটাও সহজ, কিন্তু একটু হয়তো 2 লাইন বেশি করতে হবে। কিন্তু ক্যালকুলাস দিয়ে আমাদের যেহেতু এখন ক্যালকুলাস কিছু বুঝি না, যে কারণে আমাদের পুরোটাই মুখস্থ করতে হবে। তো আমরা সাধারণ মেথডে যদি দেখাই, সাপোজ ধরো এবি একটা আমাদের ধাতব তার, যে তারের প্রাথমিক দৈর্ঘ্য হলো এল, ক্যাপিটাল, রাইট? তুমি এবার এর উপরে একটা বল প্রয়োগ করলে বা একটা ওজন চাপালে, আমরা ধরে নিলাম এফ বল প্রয়োগ করার ফলে তাহলে তারের এক প্রান্তে যখনই তুমি একটা বল প্রয়োগ করবে, তার মানে তার মধ্যে একটা অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটবে। আমরা ধরে নিলাম যে তারটার এই বল প্রয়োগের দ্বারা তারটার দৈর্ঘ্য বেড়ে হলো স্মল এল, তার মানে তার প্রাথমিক দৈর্ঘ্য থেকে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো কতটা? স্মল এল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এই যখনই তার এই অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটিয়েছো এফ বলের দ্বারা, তখনই তার মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। এই প্রতিক্রিয়া বলটা চাইবে এই বাহ্যিক বলটাকে প্রতিহত করতে, এবং এই দুটো বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী। তুমি যদি এই বাহ্যিক বলটাকে অপসারণ করে নাও, তাহলে এই প্রতিক্রিয়া বল বস্তুটাকে কিন্তু পুনরায় তার পূর্বের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তাকে পূর্বের আকারে নিয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হলো? তোমাকে এই বাহ্যিক বল যখনই দিলে, তাহলে তোমাকে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে একটা কার্য করতে হলো। এই বলের বিরুদ্ধে করা কার্য মানে যেটাকে আমরা ধনাত্মক কার্য হিসেবে ধরে থাকি, এবং এই কার্যটাই অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে এই তারের মধ্যে বা দণ্ডটার মধ্যে সঞ্চিত থাকবে। আমরা বের করব সেই সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা।
রাইট? তাহলে এখানে আমরা আরো ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম যে তারের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, তাহলে তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এটা তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা ধরে নিলাম কত, আলফা, এবং এক্ষেত্রে প্রযুক্ত বলটাকে আমরা ধরে নিয়েছি এফ। তাহলে ছাত্রছাত্রীরা একটু বোঝার চেষ্টা করো, প্রাথমিক অবস্থায় যখন কোনো বল ছিল না, অর্থাৎ এই জায়গাতে যখন বলের মানটা ছিল 0, তখন এখানে দৈর্ঘ্যের বৃদ্ধিটাও ছিল কত, 0। কিন্তু যখন তুমি এই দ্বিতীয় ক্ষেত্রে যখন মোট প্রযুক্ত বলটা এফ হয়ে গেল, তাহলে বলো তো এখানে দৈর্ঘ্যের বৃদ্ধিটা কত হয়ে গেছে, তারের বা দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে স্মল এল। তাহলে এক্ষেত্রে তুমি বলটা 0 থেকে বাড়ালে কত, এফ এ, তাতে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিটা 0 থেকে স্মল এল বেড়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা ধরে নিতে হবে যে আমরা এই যে স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বাড়ালাম, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা একটা গড় বলের দ্বারা কিন্তু বাড়িয়েছি, বা গড় বলের বিরুদ্ধে কিন্তু আমরা এই দৈর্ঘ্যটাকে বাড়িয়েছি। তাহলে এখানে গড় বলটা কত হবে, গড় বল মানে প্রাথমিক বল 0 আর অন্তিম বল এফ। তাহলে এখান থেকে আমাদের অ্যাভারেজ ফোর্স বা একটু গড় বলের হিসাবটা করে নিতে হবে। তাহলে আমরা গড় কিভাবে নির্ণয় করি, আমরা ছোট নিচু ক্লাস থেকে শিখে এসেছি। তাহলে প্রাথমিক বল প্লাস অন্তিম বল, এখানে কটা বল আছে, 2টো বল, তাহলে বাই 2, তার মানে এটা হয়ে গেল F/2, রাইট? তাহলে এবার আমরা এই গড় বলের দ্বারা কতটা কার্য করলাম, বা এই গড় বলের বিরুদ্ধে আমরা কতটা দৈর্ঘ্য বাড়িয়েছি, কতটা সরণ ঘটিয়েছি স্মল এল। তাহলে আমরা এখান থেকে বের করব যে কৃতকার্য কতটা করতে হলো তোমাকে। তাহলে আমরা কৃতকার্য বা ওয়ার্ক ডান বের করব কি করে, ওয়ার্ক ডান বের করব গড় বল ইনটু সরণ। আমাদের যে সূত্র আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি, কৃতকার্য মানে বল ইনটু সরণ, বল ডট সরণ। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা ডট প্রোডাক্ট, আমাদের এখানে ডট দিয়ে লেখাটাই ভালো, ক্রস দিয়ে না লিখতে চাই ভালো, কিন্তু ভুল কিছু নয়। আমরা ভেক্টর দিয়ে যখন লিখবো তখন আমাদের অবশ্যই ডট দিয়ে লিখতে হবে। তাহলে এখানে গড় বল ইনটু সরণ, গড় বলের মান কত, গড় বলের মান আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো F/2, আর এখানে সরণ কত হয়েছে, সরণ হয়েছে এল, রাইট? আবার দেখো এই তারটার ক্ষেত্রে আমরা দেখো তার ইয়ং গুণাঙ্কের যে ডেফিনিশন, তাহলে ইয়ং গুণাঙ্কের ডেফিনিশন, ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি জানি, সমান জানি অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে কত, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। জাস্ট আগের দিন আমরা যেগুলো শিখেছি ইয়ং গুণাঙ্কের ডেফিনেশন বা ক্লাস 9 থেকে আমরা শিখে আসছি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এখান থেকে আমরা যেটা করব, তাহলে বা y = দেখো এখান থেকে হয়ে গেল f ক্যাপিটাল L বাই আলফা ইনটু স্মল l, রাইট? এখান থেকে আমরা f টা বের করে রাখবো, f = হয়ে যাবে তাহলে কত, y আলফা l বাই ক্যাপিটাল L, রাইট? এই f এর মানটা আমাদের এই ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে আমরা অতএব এখান থেকে দেখো কৃতকার্য বের করছি কতটা, হাফ। f এর জায়গাতে এই মানটা বসাও, তার মানে y আলফা স্মল l বাই ক্যাপিটাল L, আর একটা দেখো স্মল l আছেই, তার মানে আমরা কৃতকার্য পেয়ে গেলাম y আলফা স্মল l স্কয়ার বাই 2 ইনটু ক্যাপিটাল L। এটাই হলো আমাদের মোট যে কৃতকার্য, টোটাল ওয়ার্ক ডান। আমরা সেই মোট কৃতকার্যের ফর্মুলা হিসাবে আমরা এইটাকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে y আলফা l স্কয়ার বাই 2 ইনটু ক্যাপিটাল L, বোঝা গেছে? খুবই সহজ জিনিস। তাহলে এখানে ওয়াইটা কি, ওয়াইটা হলো ওই যে তারটা নিচে তার ইয়ং গুণাঙ্ক, আলফাটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, স্মল এলটা হলো কতটা দৈর্ঘ্য বেড়েছে এফ বলের জন্য, আর ক্যাপিটাল এলটা হলো তার প্রাথমিক দৈর্ঘ্য। এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো একক আয়তনে এই কৃতকার্য, যেটাকে আমরা সঞ্চিত শক্তি, এই যে কার্যটা করলে এই কার্যটাই তারের মধ্যে অ্যাকচুয়ালি শক্তি রূপে সঞ্চিত থাকবে, যেটাকে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলি। তাহলে এটাকেই কিন্তু আমরা এই মোট যে কৃতকার্য, এটাকেই কিন্তু আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, বা যাকে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি হিসাবে একই জিনিস, এটাই কিন্তু আমরা দেখব। তোমাদের পরীক্ষায় এখানে মোট কৃতকার্য হিসাবে দিতে পারে, বা হয়তো বললো যে স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা বের করো। একটা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার এফ বল প্রয়োগ করে যদি তার স্মল এল দৈর্ঘ্য বাড়ানো হয়, তাহলে এক্ষেত্রে মোট কৃতকার্য বা তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা বের করো। তাহলে এটাকে আমরা সঞ্চিত স্থিতিশক্তি বলতে পারবো। এবার আমরা যেটা বের করবো সেটা হলো শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মানে যেটাকে আমরা ওয়ার্ক ডান পার ভলিউম,
তাহলে আমাদের ঘনত্ব, ঘনত্ব মানে একটা আয়তন দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে মোট যে কৃতকার্য, এই যে যেটা ডাব্লু আমরা হিসাব করলাম বা মোট এনার্জি, এই ডাব্লুকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো শক্তি ঘনত্ব। মানে শক্তি বা কৃতকার্য বাই হবে আয়তন, তার মানে তুমি আয়তন দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে দেখো অলরেডি কৃতকার্য পেয়ে গেছি, আর এই তারটার আয়তন কত, আয়তন আমরা হিসাব করে নিতে পারবো। তাহলে তুমি কৃতকার্যের জায়গায় বসিয়ে দাও ওয়াই আলফা স্মল এল স্কোয়ার বাই 2 ইন্টু ক্যাপিটাল এল, রাইট। আর তারটার আয়তন কত বলো তো, তারটার আয়তন মানে তারের দৈর্ঘ্য ইন্টু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এল ইন্টু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা। দেখো বিষয়টা বুঝতে পারলে কি, দেখো মানে তারের আয়তন বের করলাম আমি। তারের আয়তন মানে আমরা চোঙের যে আয়তন, চোঙের আয়তন মানে আমরা কি জানি, উচ্চতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটাই করলাম। এখান থেকে দেখো আমাদের কি হচ্ছে, এখানে আলফা আলফা কেটে যাবে, তার মানে আমাদের পড়ে থাকছে দেখো ওয়াই ইন্টু স্মল এল স্কোয়ার বাই পড়ে থাকছে কত, বাই পড়ে থাকছে দেখো 2 ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার, 2 ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এইটাকে আমরা একটা বিশেষ ফর্মে দেখো সাজিয়ে দেবো। এখানে হাফ যেমন ছিল থাক, ইন্টু এটা দেখো সাজিয়ে লিখছি কিভাবে, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল রাখলাম। তাহলে তোমার এইদিকে পড়ে থাকছে একটা স্মল এল বাই ক্যাপিটাল এল, কিছুই না, আমরা এল স্কোয়ারটাকে দুটো এল এর গুণফল আকারে লিখলাম, নিচেও এল স্কোয়ারটাকে দুটো এল এর গুণফল আকারে লিখলাম। এই যে এটা মানে দেখো পীড়ন, তার মানে আমরা লিখতে পারবো হাফ, এইটুকু মানে হলো পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন যেটা, আর এইটা মানে দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি। তো ছাত্রছাত্রীরা আমাদের এটাও প্রমাণ করতে দেয় যে দেখাও তারের শক্তি ঘনত্ব বা একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি যেটা হাফ পীড়ন ইন্টু বিকৃতি। অনেকে বলতে পারো স্যার এটা কি করে, পীড়নটা কি করে প্রমাণ করলেন, একবার দেখে নাও। এখানে দেখো তোমার এই যে জায়গাটা, এই জায়গা থেকেই তুমি বলতে পারবে। দেখো আমরা y ইজ ইকুয়াল টু, আমি এই লাইনটা একটু মুছে তোমাকে এখানে দেখিয়ে দিই। তাহলে ওপরে দেখো, ওপরেরটা হলো পীড়ন, এফ বাই আলফা, এটা মানে পীড়ন, রাইট। তাহলে এখানে পীড়ন থাকলো, আর নিচে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল যেমন ছিল থাক। তাহলে দেখো তো এখান থেকে তুমি পীড়নটাকে যদি হিসাব করো তাহলে y কে আড়াআড়ি গুণ হচ্ছে না, তার মানে আমি এখান থেকে দেখো পীড়ন ইজ ইকুয়াল টু y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তার মানে y স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো আমরা দেখিয়ে দিলাম যে পীড়ন মানে কিন্তু y স্মল এল বাই ক্যাপিটাল এল, আমি সেটাই করেছি, y স্মল এল বাই ক্যাপিটাল এর জায়গায় পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল মানেই তো বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। প্রমাণ হয়ে গেল আমাদের, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এটাও দিতে পারে বা এই মোট শক্তি বা মোট কৃতকার্যটাও বের করতে দিতে পারে। খুবই সহজ, এটা ক্যালকুলাস দিয়ে করলে আরো সহজ, কিন্তু যেহেতু ক্যালকুলাস জানো না যে কারণে আমরা এখন শেখাবো না, সাধারণ মেথডটাই করবে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের আগের দিন যে স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়েছিলাম আমরা, তিনটে স্থিতিস্থাপক গুণাঙ্ক, একটা ইয়ং গুণাঙ্ক y, একটা আয়তন বিকৃতি গুণাঙ্ক k, আর একটা ছিল আমাদের দৃঢ়তা গুণাঙ্ক n। তাদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হয়। সেই সম্পর্কের প্রমাণগুলো আমাদের এখন নেই, আমরা একটু উচ্চ ক্লাস গিয়ে যদি আমরা অনার্স নিয়ে পড়ি বা গ্র্যাজুয়েশন লেভেলে যদি ফিজিক্স নিয়ে পড়ি তখন দেখতে পাবো সেখানে গিয়ে আমাদের প্রমাণগুলো শিখতে হবে। এখন জাস্ট আমাদের সম্পর্কগুলো বা সূত্রগুলো, তাদের মধ্যে রিলেশনগুলো মনে রাখতে হবে। যেমন প্রথমেই y ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে y ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা, এটা একটা সূত্র। y ইজ ইকুয়াল টু 2n ইন্টু 1 প্লাস সিগমা, এটা একটা সূত্র মনে রাখতে হবে। আবার দেখো সিগমা ইজ ইকুয়াল টু আমরা 3k মাইনাস 2n বাই 6k প্লাস 2n, এই আকারে একটা সূত্র পাবো। আর একটা সূত্র রয়েছে তোমার 9 বাই y ইজ ইকুয়াল টু 1 বাই k প্লাস 3 বাই n। তোমাকে এই প্রথমকার দুটো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমরা সেখান থেকে এই পরের দুটোতে বের করতে পারবো। তাহলে যে মূল বা মৌলিক যে সম্পর্ক y ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা, আর একটা হলো y ইজ ইকুয়াল টু 2n ইন্টু 1 প্লাস সিগমা। এখানে y মানে বুঝতেই পারছি ইয়াং গুণাঙ্ক, k মানে হলো আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক, সিগমা মানে হলো আমাদের পয়সন্স রেশিও বা পয়সন অনুপাত, যেটা আগের দিন শেখানো হয়ে গেছে। আর এখানে দেখো y মানে ইয়াং গুণাঙ্ক, n মানে এখানে দৃঢ়তা গুণাঙ্ক, আর সিগমা মানে পয়সন্স রেশিও বা পয়সন অনুপাত। তুমি এখান থেকে যদি এই দুটো y কে তাড়াও, তাহলে দুটো y কে যদি সাবস্টিটিউট করো তাহলে এটার মধ্যে একটু সিম্পলিফাই করলে তুমি এই ইকুয়েশনটা পাবে। আবার তুমি এখান থেকে যদি এই সিগমা দুটোকে তাড়াও তাহলে সিগমা দুটোকে তাড়ালে তুমি এই রিলেশনটা পাবে। তার মানে আমাদের মৌলিক হলো এই দুটো, এখান থেকে আমরা এখানে বা এখান থেকে আমরা এখানে আসতে পারি।
ঠিক আছে? তাহলে এগুলো আমাদের জাস্ট মনে রাখতে হয়। তোমাকে হয়তো শর্ট প্রশ্ন হিসাবে এদের মধ্যে সম্পর্ক হয়তো বললো ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং পয়সংখ্য অনুপাতের মধ্যে সম্পর্কটি লেখো, বা আমাদের ছোটখাটো অঙ্ক হয়তো দিতে পারে, তখন কিন্তু আমাদের এই সম্পর্কগুলো ব্যবহার করতে হবে। নেক্সট আমরা যে জায়গাটা যাব সেটা হলো আমাদের ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট এবং সেখান থেকে শিখতে হবে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা শিখবো এবার ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক যাকে বলা হচ্ছে, এবং সেখান থেকে শিখতে হবে আমাদের তার সংজ্ঞা, এবং আমরা কিছু সম্পর্ক দেখব যে এদের মধ্যে রিলেশনগুলো কেমন, বা তাদের মধ্যে যে কম্বিনেশন, কিছু স্প্রিংয়ের কম্বিনেশন, সেগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এবার চলে যাব একেবারে ফোর্স কনস্ট্যান্টে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ধাতব ওয়্যার, বা যে কোনো ধরনের ধাতব ওয়্যার কেন, যে কোনো ধরনের আমাদের দেখা যেতে পারে যে পদার্থের ওয়্যারগুলো, কোন একটা রবারের ব্যান্ড হতে পারে বা কোনো একটা স্প্রিং হতে পারে। তাহলে আমরা কোন একটা স্প্রিং এর কথাই যদি বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা স্প্রিং ছিল। স্প্রিং আমরা বিভিন্ন দেখবে পেনে বা বিভিন্ন খেলনাতে দেখতে পাই, ছোট ছোট দেখবে আমাদের মেটালিক ওয়্যারের স্প্রিং তৈরি হয়। তাহলে স্প্রিং হতে পারে বা রবার হতে পারে, আমরা ধরে নিলাম একটা স্প্রিং। এই স্প্রিং এর ক্ষেত্রে বল যখন প্রয়োগ করেন তাহলে তার একটা দৈর্ঘ্য থাকবে। তুমি এবার কি করলে, এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করলে, তাহলে বল প্রয়োগ করলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাবো স্প্রিংটার একটা দৈর্ঘ্য বাড়বে। আমরা ধরে নিলাম যে এখানে স্প্রিংটার সরণ বা স্প্রিংটার দৈর্ঘ্য বেড়েছে কতটা, এক্স। বিজ্ঞানী হুকের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এফ, অর্থাৎ তুমি এখানে যে বলটা প্রয়োগ করেছো সেই বলটা এই সরণের সমানুপাতিক হবে। মানে কেমন, তুমি যদি স্প্রিংটাকে কম প্রসারিত করতে চাও তাহলে তোমাকে বল কম দিতে হবে, আর তুমি যদি স্প্রিংটাকে খুব বেশি পরিমাণ প্রসারিত করতে চাও তাহলে তোমাকে বল বেশি দিতে হবে। ঠিক উল্টোটা, তুমি যদি স্প্রিংটাকে কম সংকুচিত করতে চাও তাহলে তোমাকে কম বল দিতে হবে। তুমি যদি বেশি পরিমাণ সংকুচিত করতে চাও তাহলে তোমাকে আরো বেশি পরিমাণ বল দিতে হবে। তার মানে আমরা লিখতে পারবো যে এই প্রযুক্ত বলটা সবসময় কতটা সরণ ঘটাচ্ছ সেই সরণের সমানুপাতিক হবে, এফ ভ্যারিস অ্যাজ এক্স। তাহলে এখানে এই সমানুপাত চিহ্ন থেকে সমান চিহ্নে আসতে গেলে আমরা একটা ভেদ ধ্রুবক আনবো। এই ভেদ ধ্রুবকটাকে কে দ্বারা ডিনোট করা হবে, এই কেটাকেই বলা হবে আমাদের এই ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট, বা একে স্টিফনেস কনস্ট্যান্ট বলা হয়, বল ধ্রুবক যেটাকে বলা হচ্ছে, রাইট? তাহলে এটা একটা ধ্রুবক, এটা ডিপেন্ড করে এই যে স্প্রিংটা নিয়েছো তার প্রকৃতিটা কেমন আছে বা তার উপাদানটা কেমন আছে, সেটা কতটা শক্ত না নরম তার উপর ডিপেন্ড করবে কে এর মানটা। সুতরাং কেটা কিন্তু এই স্প্রিং বা এই যে দণ্ডটা নিয়েছো তার প্রকৃতির উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে যেটা বের করবো, এই কে এর ডেফিনেশনটা খুব সহজ। দেখো, আমরা যদি এখানে এক্সটাকে ইউনিটি ধরে নিই, এক বসাই, তাহলে এখানে দেখো এফ সমান কত হয়ে যাচ্ছে, এফ সমান হয়ে যাচ্ছে কে ইন্টু এক, মানে কে, রাইট? তাহলে এখান থেকেই তুমি দেখো ফোর্স কনস্ট্যান্টের সংজ্ঞাটা দিতে পারবে। তাহলে আমরা বলবো যে একক সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকেই বলবো আমরা ওই দণ্ড বা ওই স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। একক সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কে, সেটাই হলো স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক। খুবই সহজ জিনিস। আমরা এবার যেটা শিখবো, এখানে দেখা যায় এটাকে আর এক রকম ভাবে লিখতে পারি। ছাত্রছাত্রী তোমরা যখনই বাহ্যিক বল প্রয়োগ করবে, আমি আগেই বললাম, তাহলে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল তৈরি হবে, যেটাকে আমরা ইলাস্টিক ফোর্স বলতে পারি, বিপরীত প্রতিক্রিয়া বল। তাহলে এখানে এফ এবং এফই পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। তাহলে তুমি এখানে এফ এর জায়গাতে মাইনাস এফই বসিয়ে দাও, ইজিক্যাল টু কে ইন্টু এক্স লিখতে পারি। তার মানে আমরা এফই ইজিক্যাল টু কিন্তু মাইনাস কে এক্স লিখতে পারি। তাহলে নিউটনের থার্ড ল কি বলছে, নিউটনের থার্ড ল বলছে এটা যদি ক্রিয়া বল হয় তাহলে এটা প্রতিক্রিয়া বল হবে। দেখো, ক্রিয়া বলের মান যদি কে এক্স হয় তাহলে প্রতিক্রিয়া বলের মান হবে কত, মাইনাস কে এক্স। ক্রিয়া বলের মান যদি কে এক্স হয় তাহলে প্রতিক্রিয়া বলের মান কিন্তু হবে মাইনাস কে এক্স। মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে তাদের অভিমুখটা বিপরীত কিন্তু মানটা সমান। নেক্সট আমরা যেটা শিখবো, তাহলে এইরকম যদি কতগুলো স্প্রিং তোমাকে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে তাদের তুল্য বল ধ্রুবক ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্টের মানটা বের করতে হয় অনেক সময়। তাহলে প্রথমে আমরা এইরকম দুটো স্প্রিং এর আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে তাদের বল ধ্রুবকটা বের করব, পরে আমরা তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করে বল ধ্রুবক বের করব। খুব সহজ জিনিস। সাপোজ ধরো আমাদের এখানে এরকম ভাবে দুটো স্প্রিং তোমার যুক্ত করে দেওয়া হয়েছিল, তাহলে তুমি বল প্রয়োগ করলে, তাহলে বল প্রয়োগ করলে কি হবে, এদের দৈর্ঘ্য বাড়বে
এদের দৈর্ঘ্য বাড়বে, তাহলে প্রথমে ছিল এত দূর, পরে দেখা গেল এত দূর হয়ে গেল। তুমি এফ বল প্রয়োগ করেছো বলে আমি ধরে নিলাম যে প্রথমটার এখানে দৈর্ঘ্য বেড়েছে কতটা, প্রথমটার দৈর্ঘ্য বেড়েছে ধরো x1, আর দ্বিতীয় স্প্রিং এর দৈর্ঘ্য বেড়েছে কতটা x2, রাইট? তাহলে আমরা দেখো দুটোতেই একই বল, এটা যেহেতু শ্রেণী সমবায়, এগুলোকে বলি শ্রেণী সমবায়, মানে একটার শেষ আর অপরটার শুরু, তাহলে এখানে আমরা শ্রেণী সমবায় যুক্ত করেছি। আমরা যেমন রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় করেছিলাম, এটাও ঠিক তাই। আমরা ধরে নিলাম যে এখানে পরপর যুক্ত আছে দুটো স্প্রিং, একটার বল ধ্রুবক k1 আর একটার বল ধ্রুবক k2। তুমি এদের এক প্রান্তে এফ বল প্রয়োগ করলে, তাহলে এফ বল প্রয়োগ করলে দুটো স্প্রিংই বাড়বে। আমি ধরে নিলাম প্রথম স্প্রিংটা বেড়েছে x1, দ্বিতীয় স্প্রিংটা বেড়েছে x2, রাইট? তাহলে দুটোই এফ, তাহলে দুটোতেই দেখো যেহেতু এর এক প্রান্তে এফ বল প্রযুক্ত হয়েছে, তাহলে দুটো স্প্রিংয়েই কিন্তু বল প্রযুক্ত হয়েছে এফ। তাহলে ছাত্রছাত্রীরা আমরা লিখতে পারবো, দেখো এফ ইজিক্যাল টু প্রথম স্প্রিং এর জন্য কত হবে, প্রথম স্প্রিং এর জন্য হবে দেখো k1 ইন্টু x1, আর দ্বিতীয় স্প্রিং এর জন্য কত হবে দেখো k2 ইন্টু কত হবে k2 ইন্টু x2 লিখতে পারি আমরা। এখান থেকে দেখো আমরা কি করলাম, এখান থেকে আমরা এই লাইনটাকে x1 আর এটা 1/k1 করে লিখলাম, ইজিক্যাল টু এই লাইনটাকে দেখো x2 আর k2টাকে নিচে নিয়ে চলে গেলাম, মানে 1/k2। তাহলে দেখো তো আমরা এখানে a/b সমান c/d হলে আমরা লিখতে পারি a প্লাস b বাই c প্লাস d সমান হবে, তার মানে আমাদের উপরে চলে যাবে x1 প্লাস x2 মানে লবের যোগফল, আর নিচে চলে আসবে দেখো হরের যোগফল মানে 1/k1 প্লাস হয়ে যাবে 1/k2। তাহলে ছাত্রছাত্রীরা f সমান আমরা এটা পেয়ে গেলাম, রাইট? আমাদের এবার দেখতে হবে কি, এই দুটো স্প্রিং, এখানে কটা স্প্রিং যুক্ত করেছিলাম, দুটো, কি সমবায়ে, শ্রেণী সমবায়ে। আমরা দুটো স্প্রিং এর পরিবর্তে এবার আমরা একটাই স্প্রিং রাখবো, এবং সেই স্প্রিং এর বল ধ্রুবক আমরা ধরে নেব k। তাতে যদি দেখা যায় সেই একই পরিমাণ এফ বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য বাড়ছে সেই x1 প্লাস x2, মানে মোট দৈর্ঘ্য বাড়ছে x1 প্লাস x2, তাহলে আমরা বলতে পারবো যে এই একটা স্প্রিং দুটোর যা কাজ দেয় এ কিন্তু একাই সেই কাজ দিতে পারে। তাহলে এফ বল প্রয়োগ করার জন্য মোট সরণ হয়েছিল x1 প্লাস x2, এর একটা স্প্রিং এর ক্ষেত্রে এফ বল প্রয়োগ করার জন্য ওর একারই কিন্তু মোট সরণ হচ্ছে x1 প্লাস x2। তাহলে কি বলতে পারবো না আমরা এই দুটো স্প্রিং এর তুল্য স্প্রিং হলে একটা স্প্রিং, আমরা এগুলোকে বলি তুল্য স্প্রিং, এবং এর বল ধ্রুবকটাকে বলবো আমরা তুল্য বল ধ্রুবক। তাহলে এটার জন্য তুমি যদি হুকের সূত্র প্রয়োগ করো, তাহলে দেখো ছাত্রছাত্রীরা এফ সমান আমরা লিখতে পারবো কত, এফ সমান লিখতে পারবো আমরা দেখো k ইন্টু x1 প্লাস x2, রাইট? কারণ এফ সমান আমরা জানি kx, কেটাকে নিচে নিয়ে চলে যাও, তাহলে এফ সমান আমরা পেয়ে যাব x1 প্লাস x2 বাই 1/k। দেখো এটা 1 নম্বর ইকুয়েশন আর এটা হলো 2 নম্বর ইকুয়েশন, দুটোকে কম্পেয়ার করতে ছাত্রছাত্রীরা দেখো উপরেও x1 প্লাস x2, নিচে উপরেও x1 প্লাস x2, তাহলে নিচের আমরা এই 1/k সমান আমরা লিখতে পারবো তাহলে 1/k1 প্লাস 1/k2। এটা কোন সমবায়ের জন্য, এটা হলো শ্রেণী সমবায়। তাহলে রোধের ক্ষেত্রে যেটা সমান্তরাল সমবায় তোমরা যে সূত্র শিখেছিলে ক্লাস 10-এ 1/r = 1/r1 প্লাস r2, রোধের সমান্তরালে যেটা শিখেছিলে, দেখো এখানে কিন্তু শ্রেণীতে সেই সূত্রটা হচ্ছে। তাহলে কেটা যদি তুল্য বল ধ্রুবক হয় তাহলে 1/k সমান আমরা লিখতে পারবো 1/k1 প্লাস 1/k2। এটা হলো শ্রেণী সমবায়। একইভাবে আমাদের শিখতে হবে আরেকটা, সেটা হলো সমান্তরাল সমবায়। এবার আমরা এদেরকে প্যারালাল যুক্ত করবো, প্যারালাল কম্বিনেশনে। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি আমরা এদেরকে যুক্ত করি তাহলে সেক্ষেত্রেই বা বল ধ্রুবকটা কি হবে সেটাও আমাদের বের করা শিখতে হবে। তাহলে আমরা দেখে নিই এবার প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়। আমরা চলে আসবো এবার প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায়। তাহলে ছাত্রছাত্রীরা আমরা সমান্তরাল সমবায়ের জন্য আমরা এই দুটো স্প্রিংকে আমরা এবার প্যারালালি যুক্ত করছি। এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এদের এই প্রান্তে তুমি বল দেবে, তাহলে বল দিলে দেখা যাবে যে এই স্প্রিংটাও বড় হচ্ছে, এই স্প্রিংটাও আমরা দেখতে পাবো বড় হবে, রাইট? তাহলে বড় হয়ে একটু নেমে যাবে, তাহলে নেমে যাওয়া মানে আমরা দেখবো যে কতটা নেমেছে। এখানে দেখা যাচ্ছে এ যতটা ছিল এখান থেকে, তার মানে তাদের এতটা, দুটোতেই দেখো একই পরিমাণ সরণ হয়েছে x, দুটোতেই সরণ কত হচ্ছে x। তাহলে আমরা প্রথম স্প্রিং এর জন্য দেখো এখানে এফ বল দুটো প্যারালালে যুক্ত, তার প্রান্তে পড়েছে এফ বল, তাহলে নিশ্চয়ই দুটো স্প্রিং এ একই বল পড়বে না। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা দুটো স্প্রিং এ এফ বলই পড়েছিল,
এটার ক্ষেত্রে প্রথম স্প্রিং এ পড়ছে ধরো F1 বল আর দ্বিতীয় স্প্রিং এ পড়ছে কত F2 বল, ভাগ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি F সমান আমরা কিন্তু F1 প্লাস F2 পাবো, অবশ্যই পাবো F1 প্লাস F2। তাহলে এখানে বলো তো F1 সমান কত? আমরা দেখো F1 সমান প্রথম স্প্রিং এর জন্য লিখতে পারবো K1 ইন্টু এক্স, আর দ্বিতীয় স্প্রিং এর জন্য লিখতে পারবো F2 ইজ ইকুয়াল টু কত K2 ইন্টু এক্স, রাইট? সেই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে F সমান হয়ে যাবে K1 প্লাস K2 ইন্টু এক্স হয়ে যাবে। কারণ এখানে দেখো F1 এর জায়গায় K1 x বসিয়ে দাও, F2 এর জায়গায় K2 x বসিয়ে দাও, x কমন চলে যাবে, K1 প্লাস K2 ইন্টু এক্স। এইবার আমরা এই দুটো স্প্রিং ব্যবহার করবো না, দুটোর পরিবর্তে আমরা একটাই স্প্রিং ব্যবহার করব। তাতে যদি দেখা যায় F বল প্রয়োগের ফলে সেই স্প্রিংটার একাই x পরিমাণ সরণ হচ্ছে, তাহলে আমরা এদের তুল্য স্প্রিং হিসেবে বলবো এই সিঙ্গেল স্প্রিংটাকে, এবং তার যে বল ধ্রুবক সেটাকে বলবো আমরা তুল্য বল ধ্রুবক। তাহলে ছাত্রছাত্রীরা একইভাবে আমরা একটাই স্প্রিং নিয়েছি, তার ক্ষেত্রে F বল প্রয়োগ করার ফলে যদি দেখা যায় যে এদের কম্বিনেশনের সরণ কথা ছিল x, তাহলে এক্ষেত্রেও যদি সরণ F বলের জন্য x হয়, তাহলে দুটো স্প্রিং যে কাজ দিচ্ছে একাই সে কাজ দিচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট স্প্রিং, এবং এর কনস্ট্যান্টটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এটার জন্য তুমি যদি হুকস ল অ্যাপ্লাই করো, তাহলে আমরা কি লিখতে পারবো? এটার জন্য লিখতে পারবো দেখো F ইজ ইকুয়াল টু কত K ইন্টু এক্স। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, দুটোকে কম্পেয়ার করো, দেখো তো দিস ইমপ্লাইজ F F x x সব সমান, তাহলে K সমান অ্যাকচুয়ালি K1 প্লাস K2, K ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। এটা কোন সমবায়? এটা হলো সমান্তরাল সমবায়। আর শ্রেণী সমবায়ে কত পেলাম? 1/k ইজ ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। এখান থেকে কিন্তু তোমাকে হিসাব করে এখানে কেটা কিন্তু তুল্য বল ধ্রুবক, সুতরাং কেটাকে তোমাকে কিন্তু হিসাব করতে হবে। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে আবার উল্টে নিয়ে আমাদের কিন্তু কেটাকে বের করতে হবে। আর এখানে সরাসরি তুমি কেটা পেয়ে যাচ্ছ, K ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে আমাদের প্যারালাল কম্বিনেশনটা অনেক সহজ, আমরা সরাসরি যোগ করে দিলে তাদের তুল্য বল ধ্রুবক পেয়ে যাই। কিন্তু আমাদের শ্রেণী বা সিরিজ কম্বিনেশন যেটা ছিল সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু এই অনন্য করে যোগ করতে হবে। ঠিক আছে, লাস্ট আমরা আজকে আলোচনা করবো যেটা, সেটা হলো আমাদের এখানে স্ট্রেস স্ট্রেন গ্রাফ, অর্থাৎ পীড়ন বিকৃতি লেখচিত্র। তো ছাত্রছাত্রীরা তোমাদের অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এই পীড়ন বিকৃতি লেখচিত্র কেন পড়ছি, তাই তো? তাহলে পীড়ন বিকৃতি লেখচিত্র আমাদের প্রথমেই আমি বলে দিই পীড়ন বিকৃতি লেখচিত্রের গুরুত্ব কোথায়। দেখা যাচ্ছে যে কোনো একটা তুমি মেটাল দিয়ে হয়তো কোনো গাড়ির একটা অ্যাক্সেল বানাবে, তাহলে সেই গাড়িটা কতটা লোড নিতে পারবে, যদি দেখা যায় সেটা ওভারলোড হয়ে যায়, তাহলে সেই অ্যাক্সেল ভেঙে গাড়িটা উল্টে যেতে পারে। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে গিয়ে দেখতে পাই অ্যাক্সেল ভেঙে পড়ে আছে লরি, তার মানে ওভারলোড ছিল তার মধ্যে। তাহলে কোন একটা কোম্পানি যখন সেই অ্যাক্সেল বানাচ্ছে সেটা কি ধরনের মেটালের হতে হবে, তারা কিন্তু আগে তার এই পীড়ন বিকৃতি লেখচিত্র থেকে দেখে নেয় যে ম্যাক্সিমাম কতটা সে লোড নিতে পারবে, তার ব্রেকিং পয়েন্ট কোথায়, সে সর্বোচ্চ কতটা পীড়ন সহ্য করতে পারবে। তাহলে সবসময় তার লোড সেই পীড়নের থেকে কম রাখতে হবে। যদি ওভারলোড হয়ে যায়, যদি সেই তার সহ্য পীড়নের থেকে যদি বেশি পীড়ন হয়ে যায়, তাহলে যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। তাহলে আমাদের এই ধরনের কোনো অ্যাক্সেল বা যে কোনো মেটাল দিয়ে যখনই আমাদের কোনো ব্রিজ বা হয়তো দেখা যাচ্ছে কোনো ব্রিজের কাঠামো তৈরি হচ্ছে, বা দেখা যাচ্ছে গাড়ির কোনো হয়তো অ্যাক্সেল তৈরি হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যে কোনো মেটাল দিয়ে যখনই কোনো লোড চাপানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু তাদের সেই মেটালটার পীড়ন বিকৃতি লেখচিত্র থেকে দেখে নেওয়া হয় যে তার ম্যাক্সিমাম কতটা পীড়ন সে সহ্য করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এই যেটাকে আমরা ব্রেকিং স্ট্রেস বলি, সেই ব্রেকিং স্ট্রেস কত সেটা ধরে রাখতে হবে, এবং সেই ব্রেকিং স্ট্রেসের থেকে সবসময় তাকে কম স্ট্রেস দিতে হবে। তার থেকে বেশি হয়ে গেলে যে কোনো মুহূর্তে সে জবাব দিয়ে দিতে পারে, ভেঙে পড়ে যেতে পারে। তার জন্য কোম্পানি দায়ী নয়, কারণ সে বলেই দিয়েছিল যে এত টন হয়তো লরিটা হয়তো মাল বহনের ক্ষমতা রয়েছে। তুমি যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে আজকাল দেখতে পাই যে ওভারলোড, তাহলে সেই ওভারলোডের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে আমরা সেই পীড়ন বিকৃতি লেখচিত্র, যেটাকে আমাদের স্ট্রেস বা স্ট্রেন স্ট্রেন গ্রাফ বলে, রাইট? তাহলে স্ট্রেস স্ট্রেন গ্রাফ আমরা শিখবো, মানে পীড়ন বিকৃতি লেখচিত্র। কি করতে হবে, আমরা একটা ওই মেটালের একটা এরকম তার নেব, তার নিয়ে আমরা বিভিন্ন মাত্রার বল প্রয়োগ করে করে দেখব যে তার কতটা বিকৃতি হচ্ছে, কতটা পীড়নের জন্য কতটা বিকৃতি। দিয়ে আমরা বিভিন্ন পীড়নের জন্য বিভিন্ন বিকৃতি নিয়ে যদি একটা লেখচিত্র প্লট করি, এটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হয়,
প্র্যাকটিক্যাল ল্যাবে দেখবে একটা ইস্পাতের একটা তার রয়েছে, সেই তারের উপর বিভিন্ন ছোট ছোট বাটখারা রয়েছে, 50 গ্রাম, 100 গ্রাম বা 200 গ্রাম, সেগুলো চাপিয়ে 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 তোমাকে দেখতে হবে যে কত পীড়নের জন্য কত বিকৃতি, কত পীড়নের জন্য কত বিকৃতি দিয়ে সেগুলোকে নিয়ে তোমাকে গ্রাফ প্লট করতে হবে। আমরা সেই গ্রাফটাকেই বলি পীড়ন বিকৃতি লেখচিত্র বা স্ট্রেন গ্রাফ বা কার্ভ, রাইট? তো এক্ষেত্রে কি দেখতে পাবে, দেখো এক্ষেত্রে তুমি পাবে যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে দেখা যাবে যে তারা কিন্তু হুকের সূত্র মেনে চলছে। তার মানে তুমি যদি সেই পীড়নটাকে অপসারিত করে নাও, সে কিন্তু পুনরায় তার পূর্বের এক্স্যাক্ট একেবারে দেখা যাচ্ছে যে এখানে তুমি হয়তো যে পরিমাণ বড় করেছিলে, দেখা যাচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য বাড়িয়েছিলে, কিন্তু তুমি এখানে যদি দেখা যায় তার ব্রেকিং পয়েন্ট ক্রস করনি, ইলাস্টিক লিমিটের মধ্যেই রেখেছো, তাহলে তুমি এই বলটাকে তুলে নাও, দেখা যাবে সেই স্মল এল দৈর্ঘ্যটা কমে সে পুনরায় কিন্তু তার আগের দৈর্ঘ্যে ফিরে আসতে পারবে। আমরা যে সীমার মধ্যে এই ঘটনাটা ঘটে আমরা এটাকে বলি তার প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ এই যে এ পয়েন্ট, আমরা এই এ পয়েন্টটাকে বলবো তার প্রপোর্শনাল পয়েন্ট, এবং এই ও থেকে এ পর্যন্ত এই লিমিটটাকে বলবো আমরা তার প্রপোর্শনাল লিমিট। তার মানে এর মধ্যে তুমি যদি পীড়নটাকে তুলে নাও, ভারটাকে বা বলটাকে যদি তুলে নাও, সে কিন্তু পুনরায় তার পূর্বের আকারে ফিরে যাবে। তার মানে তার মধ্যে কোনো রকমের স্থায়ী বিকৃতি থাকবে না, কোনো বড় হয়ে থেকে যাবে না, বা হয়তো দেখা যাবে ছোট হয়ে থেকে যাবে না, রাইট? এরপরে তুমি যদি আরেকটুকু দেখা যাচ্ছে পীড়ন বাড়াও, তাহলে আমরা আরেকটা পয়েন্ট খুঁজে পাবো, বি পয়েন্ট, যেটাকে বলবো আমরা ইলাস্টিক লিমিট। মানে তোমাকে কিন্তু আস্তে আস্তে এবার সতর্ক করে দিচ্ছে যে আমার মধ্যে এই বি পয়েন্টে যাওয়া মানে তুমি প্রপোর্শনাল লিমিট ক্রস করে গেছো, কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়া মানে তুমি চলে গেছো এবার ইলাস্টিক লিমিটে। তুমি এখান থেকে যদি পীড়নটাকে অপসারণ করে নাও, সে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে ঠিকই, কিন্তু তার থেকে আর একটু বেড়ে গেলে তার মধ্যে কিন্তু এবার স্থায়ী বিকৃতি আসতে শুরু করে দেবে, রাইট? আমরা সেই বি পয়েন্টটাকে বলবো ইলাস্টিক লিমিট। এখানে মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা, এ এবং বি পয়েন্ট খুবই কাছাকাছি হয়, খুবই কাছাকাছি। রবারের ক্ষেত্রে একটু দূরে হয়, আমরা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে দেখতে পাবো খুবই কাছাকাছি। নেক্সট যে পয়েন্টটা পাবো সেটা হলো সি, অর্থাৎ যেটাকে বলে আপার ইল্ড পয়েন্ট। এই যে সি পয়েন্টটা, এটাকে বলবো আমরা আপার ইল্ড পয়েন্ট। এই আপার ইল্ড পয়েন্ট মানে কি? তার মানে বি পয়েন্ট ক্রস করার পর তুমি যদি আরো পীড়ন বাড়াতে থাকো, তখন কিন্তু তার মধ্যে একটা প্লাস্টিক নেচার চলে আসবে, আস্তে আস্তে কিন্তু তার মধ্যে একটা প্লাস্টিক প্রপার্টি আসতে শুরু করে দেবে। তার মানে তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি। তুমি হয়তো তার ওজনটা তুলে নিলে, বলটাকে তুলে নিলে, কিন্তু দেখা যাচ্ছে সেটা পুরোপুরি এই ক্যাপিটাল এলে ফিরে যাচ্ছে না, তার থেকে হয়তো একটু বেশি বড় হয়ে থেকে যাচ্ছে। আমরা এই যে বেশি বড় হয়ে থেকে যাচ্ছে, এটাকে বলি আমরা তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি কিন্তু থেকে যাচ্ছে। তার মানে তার মধ্যে একটা প্লাস্টিক প্রপার্টি আসছে, ঠিক আছে, একটা প্লাস্টিক ধর্ম আসছে। এক্ষেত্রে এই সি পয়েন্ট যেটা, এটাকে বলি আমরা আপার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্ট অর্থাৎ উচ্চতর নতিবিন্দু। এবং এখানে মনে রাখতে হবে যে তোমাদের এই বি আর সি এর মধ্যে পীড়ন বাই বিকৃতি, এটার মান কিন্তু আস্তে আস্তে কমছে। পীড়ন বাই বিকৃতির যে মানটা, সেটা কিন্তু কমছে। তার মানে আর কিন্তু হুকের সূত্র মেনে চলছে না, মানটা কমছে আস্তে আস্তে। এবং সি থেকে ডি এর মধ্যে তুমি অবাক হবে যে এখানে কিন্তু পীড়ন এবং এই যে পীড়ন আর বিকৃতির যে অনুপাত, যেটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি, সেই পীড়ন আর বিকৃতির অনুপাতটা এটা কিন্তু হয়ে যাবে তোমার নেগেটিভ। এই জায়গাটা মনে রাখতে হবে, এই পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটা নেগেটিভ হয়ে যায় কোন সীমার মধ্যে? এই সি থেকে ডি এর মধ্যে। দেখো পীড়ন বাড়ছে, তাহলে বিকৃতিও বাড়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে বিকৃতি কমছে। বা দেখা যাচ্ছে পীড়ন কমছে, আবার দেখো বিকৃতি কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাবো পীড়ন এবং বিকৃতির অনুপাতটা হয়ে গেল নেগেটিভ। এটা একটা ব্যতিক্রমী নেচার। আমরা এখানে ডি পয়েন্টটাকে বলবো লোয়ার ইল্ড পয়েন্ট। তাহলে বলো তো যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা নেগেটিভ হয় কোন সীমার মধ্যে? অর্থাৎ আপার ইল্ড পয়েন্ট থেকে লোয়ার ইল্ড পয়েন্টের মাঝে, যেটা কিন্তু একটা ব্যতিক্রমী নেচার। এটা সাধারণত আমরা দেখতে পাই না। সাধারণত পীড়ন তুমি যত বল বাড়াবে তত কিন্তু বিকৃতি তত বাড়বে, কিন্তু এখানে উল্টোটা হচ্ছে, পীড়ন যত বাড়াচ্ছ বিকৃতি কমে যাচ্ছে, বা পীড়ন যত কমাচ্ছ বিকৃতি তত বেড়ে যাচ্ছে। আমরা এই সীমাটা দেখতে পাই আপার ইল্ড পয়েন্ট থেকে লোয়ার ইল্ড পয়েন্টের মধ্যে, রাইট? এবং এরপরে তুমি যে পয়েন্টটা পাবে ই, তুমি যদি আরো পীড়ন বাড়াতে থাকো, তুমি এই ই পয়েন্টে গিয়ে পৌঁছাবে, সেটাকে বলি আমরা ব্রেকিং পয়েন্ট। মানে এবার বলছে যে ইলাস্টিক প্রপার্টি তো তার মধ্যে চলেই এসছে, তার মধ্যে প্লাস্টিক নেচার চলে এসছে, কিন্তু এবার দেখা যাচ্ছে এই ডি থেকে ই এর মধ্যে পীড়ন বা বিকৃতির মানটা আরো কমে যায়, নেগেটিভ নয়,
নেগেটিভ শুধুমাত্র এই সি আর ডি এর মধ্যে, এবার কিন্তু পজিটিভই, কিন্তু মানটা অনেক কমে যায়। এবং এই ই পয়েন্টটাকে বলি আমরা ব্রেকিং পয়েন্ট, মানে আর কিন্তু স্থিতিস্থাপক সীমা থেকে অনেক দূরে চলে গেছে, এবার যে কোনো মুহূর্তে কিন্তু তারটা ছিঁড়ে পড়ে যেতে পারে। তোমার এইভাবে তুমি যদি আরো পীড়ন বাড়াতে থাকো, দেখা যাবে তারটা আস্তে আস্তে কোনো জায়গায় সরু, কোনো জায়গায় হয়তো বেশি সরু হয়ে যাচ্ছে, একটা সময় গিয়ে আমাদের যে কোনো মুহূর্তে ই থেকে এফ এর মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে যে কোনো জায়গায় কিন্তু তারটা তোমার ছিঁড়ে পড়ে যেতে পারে, রাইট? তাহলে আমাদের এখান থেকে এই পীড়ন বিকৃতি লেখচিত্রটা কোন বিন্দুটাকে কি বলে এবং কোন অঞ্চলের মধ্যে পীড়ন বাই বিকৃতিটা নেগেটিভ, কোন অঞ্চলে পীড়ন বাই বিকৃতির অনুপাতটা সব থেকে কম, আমাদের মনে রাখতে হবে ডি থেকে ই এর মধ্যে পীড়ন বাই বিকৃতির অনুপাত সব থেকে কম হয়, ঠিক আছে? ই থেকে এফ এ গিয়ে আরো কম হয়, কিন্তু আমরা ব্রেকিং পয়েন্টটাকে লাস্ট পয়েন্ট হিসেবে ধরি। এই ই এর পরে যে কোনো জায়গায় তুমি যদি তার থেকে বেশি পীড়ন দিতে থাকো, যে কোনো মুহূর্তে কিন্তু ছিঁড়ে পড়তে পারে তারটা। তাহলে বোঝা গেল? তাহলে পীড়ন এবং বিকৃতি লেখচিত্রে তাহলে গুরুত্বটা বুঝতে পেরেছো। তোমাকে এই ব্রেকিং পয়েন্টটা কিন্তু সবসময় পয়েন্ট করে রাখতে হবে কোনো মেটালের জন্য, এবং তার জন্য বলে দিতে হবে যে সবসময় পীড়নটা কিন্তু এই ব্রেকিং পয়েন্টে যে পীড়নটা হয় সেটাকে বলি আমরা ব্রেকিং স্ট্রেস, এবং তার জন্য যে বিকৃতি সেটাকে বলি ব্রেকিং স্ট্রেন। তার মানে সবসময় ওজন কিন্তু বা পীড়নটা কিন্তু ব্রেকিং স্ট্রেসের থেকে কম রাখতে হবে। যদি তুমি কম রাখো তাহলে তোমার সেট ভেঙে পড়ার সম্ভাবনা নাই, একবারে নাই বলবো না, দীর্ঘদিন ব্যবহার করতে করতে সেটাও একটা সময় ভেঙে পড়ে, ঠিক আছে? তাহলে এখানেই হলো এই পীড়ন বিকৃতি গ্রাফের লেখচিত্র। লাস্ট আমরা যেটা বলবো সেটা হলো আমাদের ইলাস্টিক ফ্যাটিগ। তাহলে এই যে ইলাস্টিক ফ্যাটিগ বা যেটাকে বলি আমরা স্থিতিস্থাপক ক্লান্তি, আমাদের মধ্যে একটা ফ্যাটিগনেস আছে, অতিরিক্ত কাজ করার ফলে আমরা ফ্যাটিগ হয়ে পড়ি। তো মেটালিক পদার্থের ক্ষেত্রে বা যে কোনো পদার্থের ক্ষেত্রে বলছে একটা ইলাস্টিক ফ্যাটিগ বলে বিষয় আছে। ইলাস্টিক ফ্যাটিগ বিষয়টা কি? তাহলে তুমি যদি এই ব্রেকিং পয়েন্টের মধ্যে থাকো, যদি ব্রেকিং পীড়নের কম পীড়নে রাখো, ব্রেকিং পয়েন্টের থেকে কম পীড়নে থাকলেও দেখা যাচ্ছে যে কোনো একটা মেটালিক ওয়্যার দেখা যাবে বারবার তুমি তার মধ্যে পীড়নটাকে বাড়া কমা করো, পীড়নের হ্রাস বৃদ্ধি করো, দেখবে আস্তে আস্তে সেই তারটা দেখবে একটা গরম হয়, গরম হতে হতে কি হয়, তার মধ্যে ইলাস্টিসিটি আস্তে আস্তে কমে যায়, কমতে একটা সময় গিয়ে কিন্তু তারটা কিন্তু কেটে যায়, ছিঁড়ে যায়। আমরা কেন এরকম দেখি? কারণ এই বারবার এই যে তার মধ্যে পীড়নের যদি আমরা বারবার হ্রাস বৃদ্ধি করতে থাকি, তাহলে দেখা যাবে যে ব্রেকিং বা যেটাকে আমরা ব্রেকিং স্ট্রেস বলি বা যেটাকে আমরা তোমার এই ব্রেকিং পীড়ন বলছি, সেই ব্রেকিং পীড়নের থেকে কম পীড়নেও একটা সময় কিন্তু সেই মেটালটা কেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। আমরা কেন এরকম ঘটতে দেখি? কারণ তার মধ্যে একটা ক্লান্তি বা একটা অবসাদ আছে। তার মানে বারবার পীড়নের হ্রাস বৃদ্ধির জন্য কোনো মেটাল বা কোনো পদার্থের মধ্যে একটা ইলাস্টিক ফ্যাটিগ তৈরি হয়। এটা কি বলবো আমরা? আমাদের ক্লান্তি, পেশি ক্লান্তি নয়, পেশি ক্লান্তি তো আমরা বায়োলজিতে পড়ি, আমরা এটাকে বলি ইলাস্টিক ফ্যাটিগ বা স্থিতিস্থাপক ক্লান্তি, ঠিক আছে? তোমরা দেখবে অনেকেই যখন একটা তার হয়তো কাটার নাই, কিন্তু তারটাকে তুমি হয়তো কাটতে চাইছো, তখন দেখবে আমরা কি করি, বারবার ওটাকে দেখবে বাঁকায়, এমনি করে বারবার বেশ কয়েকবার দেখবে এইভাবে বাঁকাতে একটা সময় দেখবে কটাস করে কেটে তারটা চলে আসে। তার মানে কি হলো, তুমি ওর ব্রেকিং পয়েন্টের থেকে অত বেশি বল দিতে পারোনি, কিন্তু ব্রেকিং পয়েন্টের থেকে নিচে থাকা সত্ত্বেও তুমি বারবার তার বিকৃতির পরিবর্তন হ্রাস বৃদ্ধি করার ফলে তার মধ্যে একটা ইলাস্টিক ফ্যাটিগ আনলে, তার ফলে সে অবসাদ চলে এলো, একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে কেটে গেল, ঠিক আছে? তাহলে আমাদের শেষ হলো ইলাস্টিসিটি। আজকের মতো এইটুকুই।